বিএনপি তৃণমূলে বিদ্রোহ, গণ অধিকারের নূর বিপাকে। প্রকৃত চিত্রটা সেরকম না যে আমি বিপাকে। বিএনপির কোনো প্রার্থী ওখানে জয়লাভের কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমরা তো দেখলাম ২০২৫ সালে দেখলাম, ২০২৬ সালে দেখলাম শিবির সমর্থিত একটি বড় প্যানেল জয় লাভ করলো। এইটার প্রভাব জাতীয় নির্বাচনে খুব বেশি পড়বে বলে আমার ব্যক্তিগত মনে হয় না। এটা কি দিনের পর দিন আরো বাড়বে কিনা, মানে এর বিস্তারটা বেশি ছড়াবে কিনা? ছাত্র দলের মতো সংগঠনও যে সমস্ত ছেলেরা মেয়েরা কাজ করছে, তারা ধরেন শিবিরের মতো যদি এই কাজগুলো আগে করতে পারতো, ছাত্রলীগের মধ্যে মিশে থাকতে পারতো, তাহলে এখন তাদের কানেক্টিভিটিটা শিবিরের মতো স্ট্রং হতো, তারাও ভালো করতে পারতো। দর্শক, নাগরিক প্রতিদিন আলাপচারিতায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারদিন আলম। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে শুভেচ্ছা। পাশাপাশি নাগরিক প্রতিদিনের দর্শক শ্রোতাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যেহেতু নাগরিক প্রতিদিনের যাত্রায় আজকে আমার একটা আনুষ্ঠানিক আলাপ আলোচনায় যোগ দেওয়ার সুযোগ হয়েছে, এই কারণে আমি আপনাদের দর্শক শ্রোতা, শুভাকাঙ্ক্ষী, সমর্থক সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। নূর ভাই, নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। আপনার নির্বাচনী আসন পটুয়াখালী ৩। সেই আসন থেকে একটি নিউজ হলো, আমরা শুনলাম যে বিএনপি তৃণমূলে বিদ্রোহ, গণ অধিকারের নূর বিপাকে। এটির মানে একটু আপনার থেকে বিস্তারিত জানতে চাই। প্রথমত, যেহেতু আপনি একজন সংবাদকর্মী, আপনি জানেন যে একটা সংবাদের টাইটেল, শিরোনাম, লিড নিউজ একটা অ্যাঙ্গেল থেকে করা হয়। তো যেই শিরোনামে এই নিউজটি করা হয়েছে বা যারাই করেছেন, ঠিক প্রকৃত চিত্রটা সেরকম না যে আমি বিপাকে। তবে এটা ঠিক যে যেহেতু আমরা বিএনপির সাথে অ্যালায়েন্স করে বা সমঝোতায় নির্বাচন করছি, বিএনপি ওই আসনটিতে ধানের শীষের প্রার্থী দেয়নি, আমাকে সমর্থন করেছে। বিপরীত দিকে ওখানে বিএনপির স্থানীয় একজন প্রভাবশালী নেতা, যিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য, হাসান মামুনের কথা বলছেন নিশ্চয়ই? হাসান মামুন, তিনি আপনার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এবং ওখানে আপনি জানেন যে বড় দলগুলোর কমিটিগুলো সাধারণত স্থানীয় নেতাদের প্রভাবই হয়। তো ওখানে উনি একজন কেন্দ্রীয় নেতা, স্থানীয় রাজনীতিতে একটা আধিপত্য থাকার সুবাদে ওখানকার ৭-৮ বছর ধরে একেবারেই ছাত্রদল, যুবদল, মানে দল ও অঙ্গ সংগঠনের যে কমিটিগুলো হয়েছে, সেটা একেবারেই তার অনুগত লোক দ্বারা করা হয়েছে। যার ফলে ওই তার কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের বড় একটা অংশই এখনও আমার সাথে আনুষ্ঠানিকভাবে কাজ করছে না। এবং বিএনপির পক্ষ থেকে বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাবা বিলকিস জাহান শিরিন, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে বিএনপির পার্টিগত অবস্থান এবং চেয়ারম্যানের বার্তাটা তৃণমূলের নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়া, যে দলের প্রার্থীর পক্ষে তারা কাজ করা। তো তিনি এলাকায় গিয়ে ২ উপজেলার ২টি মিটিং করেছেন। মিটিংয়ের পর আরও অনেক নেতাকর্মী আমার সাথে কাজ করার জন্য, তারা সমর্থন দেওয়ার জন্য একাত্মতা পোষণ করেছে। সামগ্রিকভাবে এখন বলা চলে যে বিএনপির কমিটির বা পদধারী নেতাদেরও বড় একটা অংশ মোটামুটি আমার সাথে কাজে যোগ দিয়েছে। আশা করি যে সময়ের ব্যবধানে বাকিরাও আমার সাথে থাকবে। সেই দিক থেকে আমি বিপাকে আছি বিষয়টা এমন না। এবং আমি যেটা মনে করি যে ওখানকার যিনি স্বতন্ত্র প্রার্থী আছেন, তিনি জাতীয় রাজনীতিতে অত পরিচিত না। হয়তো আমার বিপরীতে প্রার্থী হয়েই পত্রপত্রিকা বা বিভিন্নভাবে তিনি আলোচিত হয়েছেন। ওই সিটটা বা ওই আসনটা মূলত আওয়ামী লীগ অধ্যুষিত একটি আসন। কারণ এই গত বাংলাদেশের ৫৪ বছরেও বিএনপির কোনো প্রার্থী ওখান থেকে জয়লাভ করতে পারেনি। কাজেই বিএনপির কোনো প্রার্থী ওখানে জয়লাভের কোনো সম্ভাবনা নাই। বরঞ্চ জোটের প্রার্থী হয়ে, যেহেতু আমার নিজস্ব একটা অবস্থান আছে, বিএনপির সমর্থন পেয়েছি এবং ওখানকার দলমত নির্বিশেষে সব দলের মানুষের একটা সমর্থন আছে, সেই দিক থেকে আমি আশাবাদী যে আমি ব্যাপক ভোটই ওখানে জয়লাভ করব। সেই দিক থেকে আমি স্বতন্ত্র প্রার্থী থাকাটাকেও আমি খুব চ্যালেঞ্জ মনে করছি না। আপনি বললেন যে আমরা বলতে পারি বিজয় আমাদের হয়ে গেছে। ১২ই ফেব্রুয়ারি একটি আনুষ্ঠানিকতা মাত্র। তো এই বিজয় বলতে আপনি কি বুঝেছেন? এটি কি আপনার ব্যক্তিগত বিজয় নাকি বিএনপির বিজয়? একটু জানাবেন আমাদেরকে। ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ হবে। তার মধ্য দিয়ে হয়তো নির্বাচনে কারা জয় পরাজয় হবে সেটি একটি ঘোষণা হবে। প্রকৃত অর্থে আমি স্বীকার করি বা না করি, এবং অনেকের কাছে খারাপ লাগুক আর ভালো লাগুক, এটা বাস্তব যে এই দেশের সোসাইটি, ইস্টাবলিশমেন্ট, আপনার জনতা, সাধারণ মানুষ, তারা কার্যত বিএনপির দিকে ঝুঁকে পড়েছে যে বিএনপি সরকার গঠন করবে। এবং এই মুহূর্তের বাস্তবতায় রাষ্ট্র চালানোর ক্ষেত্রে বিএনপির চেয়ে অভিজ্ঞ
বাস্তবমুখী কোনো দল আমাদের সামনে নাই। সেই জায়গা থেকে তো সারা দেশে একটা অটোমেটিক্যালি মেরুকরণ হয়ে গেছে। তো এখানে দেশের মানুষের এই সেন্টিমেন্ট কিন্তু কার্যত একদিকে মেরুকরণ হয়ে গিয়েছে। আর আমার এলাকা যে আসনটি পটুয়াখালী ৩, ওখানকার বিশ্লেষণ বা বাস্তবতা হচ্ছে ওই আসনটি আওয়ামী লীগ অধ্যুষিত। এবার যেহেতু আওয়ামী লীগের প্রার্থী নাই, ৫ই আগস্টের পর থেকে অন্যান্য এলাকায় যে রাজনৈতিক সংকট, সমস্যা, রাজনৈতিক ঝামেলা যেভাবে তৈরি হয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে হয়রানির শিকার হয়েছে, তুলনামূলকভাবে ওই আসনে কম হয়েছে আমার কারণে। এবং আমি থাকার সুবাদে ওই এলাকায় ৫ই আগস্টের পরে খুব বেশি সাধারণ মানুষও রাজনৈতিক হয়রানির শিকার হয় নাই, মানুষ জিম্মি হয় নাই, চাঁদাবাজি, দখলবাজি, জুলুমবাজি এগুলো হয় নাই। তারপরেও যে কিছু হয় নাই সেটা না। তো যারা করেছে তাদেরকে তো মানুষ ভোট দিবেন। তো স্বতন্ত্র একজন প্রার্থী দাঁড়িয়েছে। প্রথম কথা, তিনি দল থেকে বহিষ্কৃত হয়েছেন, দলের নেতাকর্মীরা তার সাথে নাই। দ্বিতীয়ত, তিনি দলের নেতা থাকা অবস্থায় এলাকায় যা করেছেন সেটা মানুষের সামনে আছে গত ১.৫ বছরে। এবং ওখানে আমার এলাকায় বিএনপি, জামাত ওইভাবে রাজনৈতিকভাবে অতটা শক্তিশালী না, তাদের একটা অবস্থান আছে এবং তারাও এলাকার ছেলে হিসেবে আমাকে সমর্থন করে বা আমার প্রতি তাদের একটা ভালোবাসা আছে, এটা আমি জানি। ওই জায়গা থেকে বলেছি যে আমরা যেভাবে মানুষের দলমত নির্বিশেষে একটা স্বতঃস্ফূর্ত সমর্থন রেসপন্স পাচ্ছি এবং ভোটের যে ইকুয়েশন, তাতে তো আমরা মনে করি যে আমরা জয়ী হয়ে গেছি। তাহলে তো ১২ আপনি আপনার ব্যক্তিগত জয়ের কথা বলছেন। রাইট। ১২ তারিখ ভোটের মধ্যে দিয়ে এটার একটা আনুষ্ঠানিক বা চূড়ান্ত ফয়সালা হবে। ১ নম্বর হচ্ছে পটুয়াখালী ৩-এর বিজয় লাভের জন্য আমার ব্যক্তিগত একটা কথা বলেছি যে এখানের বিজয় ইনশাল্লাহ আমাদের হয়ে গেছে। পাশাপাশি নাচতে নাইমা ঘোমটা দিয়ে তো লাভ নাই। বিএনপির সাথে অ্যালায়েন্স করে আমরা নির্বাচন করতেছি। বিএনপি সরকার গঠন না করতে পারলে তো আমাদের কোনো অবস্থান হবে না। তো কাজেই বিএনপির পক্ষে তো আমার প্রচারণা করতে হবে, কাজ করতে হবে। আর জনগণ বড় একটা অংশ ইতিমধ্যেই বিএনপির সাথে আছে, সিদ্ধান্ত নিয়েছে। তো সেখানে বিএনপিরও তো একটা সম্ভাবনা অলরেডি হয়ে গেছে। সো এটা তো অস্বীকার করার কোনো ওয়ে নাই। যদি এই কথা বলার পরে বিপরীত মেরুর রাজনীতিতে যারা আছেন, তারা নানান ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন, অডিও বানাচ্ছেন, এগুলো আমরা কেয়ার করি না। কারণ আওয়ামী লীগের চেয়ে কোনো শক্তিশালী রেজিম তো ছিল না যে যারা এইভাবে সংঘবদ্ধভাবে অপপ্রচার, প্রোপাগান্ডা চালাতেন। তো তারাই গত এই ৭-৮ বছরে আন্দোলন সংগ্রামে আমাদের চরিত্র হনন থেকে শুরু করে আমাদেরকে প্রলোভন দেখিয়ে কেনার নানাবিধ চেষ্টা করেছে। আমাদেরকে তো পারেনি। আমরা একটা চরিত্র নিয়ে, ব্যক্তিত্ব নিয়ে, আদর্শ নিয়ে রাজনৈতিকভাবে লড়াই সংগ্রাম করেছি এবং এই দেশের মানুষের আজকের মুক্তির পথ আমরা তাদেরকে উপহার দিয়েছি। সমগ্র তরুণ সমাজ আমাদের ডাকে, আমাদের নেতৃত্ব, আমাদের আহ্বানে রাজপথে এসেছে। যার ফলে আজকের একটা রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে, যে পরিবর্তনকে ঘিরে আমরা আগামীতে সংঘাত, সহিংসতা মুক্ত, সম্প্রীতি, সহনশীলতার একটা উন্নত বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। কিন্তু আমরা তো দেখলাম ২০২৫ সালে দেখলাম, ২০২৬ সালে দেখলাম ছাত্র সংসদ, ডাকসু, চাকসু, রাকসু, ইভেন যোগসুতেও আমরা দেখলাম যে শিবির সমর্থিত একটি বড় প্যানেল জয় লাভ করলো। তো এটিকে আপনি কিভাবে, আপনি নিজেও একসময় ডাকসুর ভিপি ছিলেন। যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ৫টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং সেখানে বলা চলে বেশিরভাগ পদেই ইসলামী ছাত্র শিবির জয়লাভ করেছে এবং বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাভারেজ ভোট যদি আপনি লক্ষ্য করেন, ১৫ থেকে ২০,০০০-এর বেশি ওইভাবে অ্যাভারেজ ভোট নাই। তো ৫টা বিশ্ববিদ্যালয়ে আমরা যদি ধরি যে ২০,০০০ করে ভোট হয়েছে বা কিছু জায়গায় ২৫, কিছু জায়গায় ১৫ এরকম অ্যাভারেজ, তাহলে ২০,০০০ করে ধরলে ৫ ২০ ১০০, আরও ২০ বাড়াই ধরলাম। কিন্তু আমরা তো বলতে পারি যে সেসব জায়গায় যারা ভোট দিয়েছে, সেসব জায়গায় যারা ভোটে অংশগ্রহণ করেছে, তারা তো প্রত্যেকেই মেধাবী। না, আমি যেটা বলছিলাম যে ধরেন এই ২০-২৫ করেও ভোট হইলে ১,২০,০০০ থেকে ১,২৫,০০০ ভোট হয়। বাংলাদেশের আমার মনে হয় এমন কোনো নির্বাচনী আসন নাই যে যেই নির্বাচনে অ্যাভারেজ আপনার ৩.৫ লাখের নিচে ভোট আছে। তাহলে একটা আসনের ৩ ভাগের ১ ভাগ ভোটও নাই ৫টা বিশ্ববিদ্যালয়ে। তবে এটা ঠিক যে এই ৫টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষার্থী। তো শিক্ষার্থীদের এই ভোট আর জাতীয় রাজনীতির ভোট এবং নির্বাচনের ইকুয়েশন একরকমের হবে না। শিক্ষার্থীরা হলে থাকে, তারা এতদিন ধরে যাদেরকে দেখেছে, চিনেছে, তাদের দ্বারা প্রভাবিত হয়ে অনেককে ভোট দিয়েছে। সেক্ষেত্রে ছাত্র শিবিরের তারা আপনারা দেখেছেন যে তারা কৌশলগতভাবে যেভাবে ছাত্রলীগের মধ্যে মিশেছিল, অন্য কোনো সংগঠন কিন্তু সেভাবে পারে নাই। তো যার ফলে ওই শিক্ষার্থীদের সাথে আগে থেকে একটা পরিচয় ছিল, চক্ষু লজ্জায় পরিচিতির কারণে অনেকে ভোট দিয়েছে এবং ছাত্র শিবিরের যে ওয়েলফেয়ার বেইজ একটা চিন্তাভাবনা, যে ধরেন তারা বিভিন্ন হসপিটালে
চিকিৎসা করাতে গেলে তাদের কর্মীদের একটা ডিসকাউন্ট থাকে, বা চাকরি বাকরির ক্ষেত্রে ইসলামী ব্যাংকের মতো বা কিছু প্রতিষ্ঠানে সুযোগ সুবিধা থাকে। এইগুলোও শিক্ষার্থীদেরকে অনেককে কনভিন্স করেছে যে তাদের ফ্যামিলির তারা অসুস্থ হলে সাপোর্ট পাবে, চিকিৎসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে সাপোর্টটা পাবে। একই কাজ এই সমস্ত প্রলোভনেও কিছুটা শিক্ষার্থীরা ভোট দিয়েছে। আবার কিছু শিক্ষার্থী তো তাদেরকে ভালোবাসে, সেই কারণে ভোট দিয়েছে। আবার কিছু শিক্ষার্থীদের কাছে হয়তো যারা প্রার্থী ছিল, ছাত্র দল, ছাত্র অধিকার পরিষদ, অন্যান্য ছাত্র সংগঠনের, তারা রিচ করতে পারে নাই কিংবা তাদেরকে পছন্দ হয় নাই, এই বিভিন্ন বাস্তবতায় তাদেরকে একটা ভোট দিয়েছে। কিন্তু এই ওভারঅল ভোটের সংখ্যাটা একটা আসনের 3 ভাগ 1 ভাগের ভোটেরও বেশি না। এবং যেমন আমার ধরেন দুটো ইউনিয়নের কথা বলি, যে চরবিশ্বাস, চরকাজল, দুটো ইউনিয়ন আমার একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। এখানে প্রায় ৪৫,০০০ ভোট আছে, এখানে একজনও বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেই। তাহলে এই ৪৫,০০০ ভোটারদের কাছে এই এই ভোটের বা এই ভোটটা কিন্তু কোনো প্রভাব রাখে না। এবং জাতীয় নির্বাচনে একটা মানুষ গ্রামে চিন্তা করে যে আমি এখানে একটা বিপদে পড়লে কার কাছে সহযোগিতা পাই, কাকে এলাকায় পাই, এলাকার মাতব্বর, মোড়ল, এই সমস্ত দিক চিন্তা ভাবনা করলে জামায়াত বা ইসলামী যারা একত্রে রাজনীতি করছেন, তাদের ওই সামাজিক প্রভাবটা এখনো ওইভাবে তৈরি হয় নাই। ভবিষ্যতে হয়তো তৈরি হতে পারে। আমি তাদের যেখানে যে কিছু, কিছু জায়গায় শক্ত অবস্থা আছে, সেটা একটা ভিন্ন ইকুয়েশন। সেই দিক থেকে আমরা বলতে পারি যে ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে খুব বেশি বড় কোনো ফ্যাক্টর হবে না, এবং এইটার প্রভাব জাতীয় নির্বাচনে খুব বেশি পড়বে বলে আমার ব্যক্তিগত মনে হয় না। তাহলে আমরা কি শেষে একটা কথাই বলতে পারি যে যারা মেধাবী যারা রয়েছে তারা কি ডানপন্থার দিকে ঝুঁকছে বেশি? না, আমি ডানপন্থার দিকে ঝুঁকছে ঠিক সেটাও পুরোপুরি একমত না, আবার কিছুটা হয়তো একমত। কিন্তু একটা বাস্তবতা হচ্ছে যে আহমেদ ছফার একটা বিখ্যাত আপনার কথা আছে না, যে বাঙালির মধ্যবিত্ত সুবিধাবাদী চরিত্র। তো এটা ঠিক যে আমাদের মধ্যে এই সুবিধাবাদী একটা প্রবণতা তো আছে, সেটা শিক্ষিত বলেন, অশিক্ষিত বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে আছে। যেমন এই আজকের যে পট পরিবর্তন, এটা তো কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। ২০১৮ সালে এই কোটা সংস্কার আন্দোলন আমরা শুরু করেছিলাম, এবং সেই আন্দোলনের আমি অন্যতম একজন নেতা ছিলাম। ২০১৮ সালের ৩০শে জুন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে আমাকে ছাত্রলীগের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী আক্রমণ করেছিল, এবং তারা ফুটবলের মতো আমাকে যে যেখান থেকে পেরেছিল মেরেছিল। ওই লাইব্রেরিতেই কিন্তু ওই আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্তত ধরেন ১,০০০-১,২০০ শিক্ষার্থী ওই লাইব্রেরিতে পড়াশোনা করতেছিল। তারা যদি একটু সাউন্ড দিয়ে হৈ হৈ করে যদি লাইব্রেরি থেকে বের হতো, এই জুলাই আন্দোলনের মতো ছাত্রলীগ ওই সময় ক্যাম্পাস ছেড়ে পালাতো। তো তাহলে ওই সময় শিক্ষার্থীরা ভয়ে আতঙ্কে করে নাই। তাহলে এটাকে আমরা একটা সুবিধাবাদী পজিশন বলতে পারি, যে বিপদ দেখে গা ঢাকা দেওয়া। আবার ওই শিক্ষার্থীরাই যখন ২০১৯ সালের এই আপনার ডাকসু নির্বাচনে যখন গোপনে ভোট দেওয়ার একটা সুযোগ পেল, তখন তারা কিন্তু তার প্রতিদান দিল যে না, ভিপিনুর আন্দোলন করতে গিয়ে আমাদের জন্য মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে, এই ক্যাম্পাসে সাহসিকতার সাথে কথা বলছে, তার মতো বয়স ছাত্র সংসদ নির্বাচনের দরকার। তারা কিন্তু ভোট দিয়েছে। তাহলে একদিকে আপনার ওই বিপদ দেখলে পাশে থাকেন, আবার সুযোগ পেলে সাপোর্টও করে। তো এই সুবিধাবাদী একটা প্রবণতা তো আমাদের সোসাইটিতে, আমাদের সমাজের বাস্তবতা আছে, এটা তো আমরা অস্বীকার করতে পারি না। আপনি দেখবেন রাজনৈতিক ক্ষেত্রে বা সাংবাদিক, আপনি একটা নিউজ করবেন, যার পক্ষে যাবে সে আপনাকে বাহবা দেবে, সে আপনার প্রশংসা করবে, আবার যার বিপক্ষে যাবে সে আপনাকে গালি দেবে, যে না এটা সাংবাদিক দালাল, তো আগা খায় নিউজ করছে, মুখের পক্ষে দালালি করছে। তো এই সমাজে এই বাস্তবতাটা তো আছে। সুতরাং সেই দিক থেকে আসলে কোন পদক্ষেপে কে খুশি হলো, অখুশি হলো, আমার কোন কথা কার পক্ষে গেল, বিপক্ষে গেল, সেটা আমরা অত গুরুত্বপূর্ণ বিবেচনা মনে করি না। তবে এটা ঠিক যে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের এই সমর্থনটা বা এই সিদ্ধান্তটা এটা পুরোপুরি সঠিক নয়। আমি সামনে জাতীয় নির্বাচন, এই মুহূর্তে আমার এইভাবে কথা বলা উচিত না। তারপর আমি বলবো, কারণ আমি যে ধরেন দুটো যদি উদাহরণ আপনাকে দেই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকল আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ ছিল এ.কে.এম. রাকিব, আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি। ছাত্র দল এবং ছাত্র অধিকার পরিষদ যৌথ প্যানেল করে নির্বাচন করেছে। ওইখানে অন্যান্য যারা নির্বাচন করেছে তাদের আন্দোলন সংগ্রামের যদি ক্রাইটেরিয়া বিবেচনা করেন, রাকিবের ১০০ ভাগের ২০ ভাগও তার অবদান নাই। তো রাকিবের মতো ছেলেকে শিক্ষার্থীরা সম্মান করতে পারল না, যাদের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তারা সর্বস্ব ত্যাগ করেছে। কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমরা জানি রাজশাহী এবং চিটাগাং বিশ্ববিদ্যালয় এগুলো শিবিরের একটা আধিপত্য বা অবস্থান সবসময় থাকে। এই রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের কোনো ছেলে তো আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দেয় নাই, নেতৃত্ব দিয়েছে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। বিশেষ করে এই যে আমাদের আপনার মেহেদী মারুফ ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিল, শুভ ছিল ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি। ঠিক আছে, শিবিরের কিছু পদে তারা ভোট দিল, শিবিরের ছেলেপেলেদেরও আপনার একটা কমিটমেন্ট, ডেডিকেশন আছে,
ভালো কাজ করে, ছাত্র অধিকারেও ২-৪ জন ছেলেকে ভোট দিতে পারে, ছাত্র দলেরও ২-৪ জন ছেলেপেলেকে ভোট দিতে পারতো। এইভাবে একটা মিক্সড প্যানেলকে তো তারা জয়লাভ করাতে পারত। সেই বিবেচনাটা আমি দেখিনি। এই নির্বিবেচনায় বা নির্বিচারে এইভাবে ভোটটা দেওয়া, এইটা কোনো বিবেকসম্মত কাজ আমি কখনোই বলবো না। তাহলে এবং বলতে এটাকে আমি মনে করি যে এটা অনেক জায়গায় সুবিধা পেয়ে তারা এই সিদ্ধান্তটা, এই ভোটটা দিয়েছে। এটা বাস্তব। আচ্ছা, তাহলে আপনি একদম বলতে চাচ্ছেন যে তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা পুরোটাই ভুল সিদ্ধান্ত নিয়েছে। তারা সিদ্ধান্ত যেটা নিয়েছে কিছুটা ভুল সিদ্ধান্ত, পুরোপুরি তো আমি বলবো না আমার দৃষ্টিকোণ থেকে। এবং ধরেন প্রকৃত অর্থে আমি এটা তাহলে আমরা যদি দেখি যে ডাকসুতে না হয় তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে, তারা তাদের সিদ্ধান্ত চেঞ্জ করে ডাকসুতে আসতে পারতো। আমরা দেখেছি যে বিএনপি এবার যাদেরকে দাঁড় করিয়েছে তাদেরও ইমেজ খুব ক্লিয়ার ছিল, ক্লিন ইমেজ ছিল। তারা কেন আসতে পারলো না? না, এখানে ছাত্রদলের সবচেয়ে বড় একটা দুর্বল জায়গা ছিল যে তারা গত শেখ হাসিনার এই ১৫-১৬ বছরে ছাত্রদল হলগুলোতে থাকতে পারেনি, সাধারণ ছাত্রদের সাথে সম্পৃক্ততা তৈরি করতে পারেনি। আর আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি আমাদের পেছনে ছাত্রদল, শিবির, বিভিন্ন মতপথের শিক্ষার্থীরা এসে দাঁড়িয়েছে। কিন্তু ৫ই আগস্টের পর তো সবাই যার যার প্ল্যাটফর্মে ফিরে গেছে। কাজে সেক্ষেত্রে আমাদের পেছনে ওই জনের উল্লেখযোগ্য সংখ্যক এতদিন যারা ছিল এখন বিভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করছে, বা বিশেষ করে শিবির ছাত্রদলের মতো জায়গায়, সেই জায়গা থেকে আমাদের নেতৃবৃন্দ খুব বেশি ভালো করতে পারে নাই। আর ওই যে বলে একটা হাইপ বা পারসেপশন, ডাকসুতে জিতেছে, অন্যান্য জায়গার একটা হাইপ বা পারসেপশন তো কাজ করেছে। তবে আমি যেটা বলেছি যে ধরেন আমাদের উচ্চশিক্ষিত বা শিক্ষিত মানুষের চিন্তা ভাবনায় তো তার শিক্ষা দীক্ষার একটা প্রতিফলন থাকা দরকার। বাংলাদেশের জিও পলিটিক্সকে বুঝতে হবে। এবং এখানে আমেরিকার যে 9/11-এর পরে ওয়ার অন টেরর পলিসিতে বিশেষ করে বিএনপি এবং ইসলামিস্ট দলগুলো তারা যেভাবে ভিকটিম হয়েছে, এখানে আলেম ওলামাদেরকে যেভাবে এখানে নির্যাতন করার একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল। তো এখনকার এই যে কিছু ক্ষেত্রে কিছু ইসলামিক দলগুলোর আপনার উত্থান এবং বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে ডানপন্থার এই যুগটা, এগুলো কিন্তু আন্তর্জাতিক মহলও আবার ভালোভাবে নিচ্ছে না। তো অবশ্যই আমরা আমাদের চিন্তাভাবনা আগাবো, নিজস্ব চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি, ফিলোসফি থাকবে। তবে কিছু ক্ষেত্রে একটু কৌশলী হয়ে কাজ আমাদেরকে করতে হবে। তো এই জন্য আমি যেটা বলি যে আমার দৃষ্টিকোণ থেকে আমি আমার সহকর্মী, আমি একজন তরুণ হিসেবে তাদের প্রতি আমার সবসময় একটা প্রোগ্রেসিভ আউটলুক বা দৃষ্টিভঙ্গি থাকে যে তারা এইভাবে চিন্তা ভাবনাটা করবে। সেই জায়গা থেকে হয়তো আমি বলেছি যে তারা যেভাবে এই ছাত্র সংসদগুলোতে সিদ্ধান্ত দিয়েছে, এইটা আমি মনে করি কিছু ক্ষেত্রে একটা ভুল সিদ্ধান্ত দিয়েছে। তারা একটা মিক্সড প্যানেলকে বেছে নিতে পারতো, মিক্সড ভোট দিতে পারতো। তাহলে হয়তো এইভাবে এককভাবে শিবিরের চিত্রটা দেশীয় এবং বৈশ্বিক প্রেক্ষাপটে সামনে উঠে আসতো না। এটা কি দিনের পর দিন আরো বাড়বে কিনা? তারা যেভাবে জয়লাভ করছে এটা কি দিনের পর দিন আরো বেশি, মানে এর বিস্তারটা বেশি ছড়াবে কিনা? না, আমার মনে হয় না। বিশেষ করে ছাত্র দলের মতো সংগঠনও যে সমস্ত ছেলেরা, মেয়েরা কাজ করছে, তাদেরও যে একটা ইনক্লুসিভ রাজনীতি, শিক্ষার্থী বান্ধব চিন্তাভাবনা, এগুলো আমরা দেখেছি। তো তারা ধরেন শিবিরের মতো যদি এই কাজগুলো আগে করতে পারতো, ছাত্রলীগের মধ্যে মিশে থাকতে পারতো, তাহলে এখন তাদের কানেক্টিভিটিটা শিবিরের মতো স্ট্রং হতো, তারাও ভালো করতে পারতো। বা আমাদের ছাত্র সংগঠনেরও ছেলেমেয়েরা এতদিন তো এভাবে বলছেন যে শিবিরের কানেক্টিভিটি অনেক স্ট্রং। পারে নাই, হ্যাঁ, এতদিন পারে নাই, মিশতে পারে নাই। তো সামনের দিনগুলোতে তো শিবিরের একচেটিয়া সেই অবস্থানটা থাকবে না। এবং শিক্ষার্থীরাও তো দেশীয় এবং বিভিন্ন প্রেক্ষাপটের রাজনীতি, সামাজিক বাস্তবতারা ডে বাই ডে ফিল করবে। সেই দিক থেকে আমার মনে হয় না যে শিবিরের প্রতি এই একচেটিয়া সমর্থনটা সামনের দিনে শিক্ষার্থীদের থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক নাগরিক প্রতিদিন আলাপচারিতায় থাকার জন্য ধন্যবাদ।